ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী শ্যালক ও অপর আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সন্দেহভাজন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। রবিবার নরসিংদী সদর থানা এলাকা থেকে সামিয়া ও শিপুকে এবং মারিয়াকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে শেরপুরের 12মারি সীমান্ত থেকে আরও 2 জনকে আটক করেছে বিজিবি। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো 8 জনে। এর আগে বেঞ্জামিন চিরান নামে একজনকে আটক করে বিজিবি। কর্মকর্তারা জানান, ওসমান হাদির ওপর হামলাকারীরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন কি না সেই বিষয়ে তারা নিশ্চিত নন। আমরা কাজ করছি। আজকে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন চিরান নাম, সে ফিলিপের নিকট আত্মীয় একজন। ধারণা করছি ফিলিপের সহযোগী হিসেবে কাজ করে অবস্থান জানার জন্য বা পাচারকারী হিসেবে করেছে, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করছি এখন বিজিবিতেই। ওসমান হাদির উপর গুলি চালানো বিচ্ছিন্ন ঘটনা। প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যে দ্রুত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, একদল লোক আবারও ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। ক্ষমা না চাইলে জাতি তাদের ক্ষমা করবে না। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই আয়োজনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, ওসমান হাদির জীবন শঙ্কায় সবাই সমবেদনা জানাচ্ছে। এমন সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য সবাইকে আহত করছে। সকলের সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। সিইসি সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে 5ই আগস্ট বারবার ফিরে আসবে। এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসে, আমরা এটাও চাই না। এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। তাদের অভিযোগ, কতজন শহীদ হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং সেই নির্বাচনী মিছিলে নিজেও থাকবেন বলে ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবে। তার অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে এখন মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মুক্তিযুদ্ধ ও বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের নানা দিক তুলে ধরেন নেতারা। বলেন, স্বাধীনতার এত বছরেও ষড়যন্ত্র থামেনি। স্বাধীনতা বিরোধীরা দেশের সম্ভাবনাকে নস্যাৎ করতে চাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। নির্ধারিত সময়ে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এত কিছুর পরও নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে প্রত্যাশা তার। 7
আশা আকাঙ্ক্ষা স্বার্থ এবং সম্ভাবনা। সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। সব দিক থেকে আসন্ন নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দশকটি হবে আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদায় জানাতে 16 ডিসেম্বর লন্ডনের রমফোর্ডে সংবর্ধনা আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু জানান, তারেক রহমানকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত। তারা আশা করছেন এই সভায় প্রায় 5,000-এরও বেশি নেতাকর্মী ও বাংলাদেশি উপস্থিত থাকবেন। 17 বছর লন্ডনে নির্বাসন শেষে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। এই বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি এম.এ. কাইয়ুম। কাইয়ুম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রস্তুতির সবশেষ খবর জানতে চাই আপনার কাছে। থ্যাংক ইউ আপনাকে। যুক্তরাজ্য বিএনপি আজকে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে আমি কথা বলেছি এবং সদস্য সচিব এবং সদ্য সাবেক সেক্রেটারি এবং সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য প্রার্থী কৈশোরে মাহমুদ এখন থেকে 1 ঘন্টা আগে যে তারেক রহমান আগামীকালকে সর্বশেষ যে জনসভায়, ঐতিহাসিক জনসভায় বক্তব্য দিবেন, উপস্থিত থাকবেন, সেটি পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তারা বলেছে যুক্তরাজ্য বিএনপি তারেক রহমানের শেষ জনসভাকে ঐতিহাসিক জনসভা হিসাবে রূপান্তর করতে চায়। তাকে স্বাগত জানার জন্য আগামীকালকের জনসভাকে সফল করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এই জন্য তারা প্রত্যেকটি প্রায় 44টি শাখা সংগঠনকে এবং যুক্তরাজ্যের প্রবাসীদের অনুরোধ জানিয়েছে আগামীকালকে পূর্ব লন্ডনের রংফুডে অবস্থিত সিটি প্যাভিলিয়নে উপস্থিত হওয়ার জন্য। সিটি প্যাভিলিয়নে আপনারা জানেন লন্ডনের একটি ঐতিহাসিক একটি প্যাভিলিয়ন হল। এখানে প্রায় 5,000 মানুষের দারুণ ক্ষমতা সম্পন্ন যুক্তরাজ্য বিএনপি আশা করছে তারেক রহমানের সেই জনসভায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু বিএনপি না এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন। তারা বলেছেন তারা দীর্ঘ 17 বছর তারেক রহমানের সাথে যুক্তরাজ্যে বিভিন্ন সমাবেশ করেছেন। তারা তারেক রহমান দেশে যাবেন এই জন্য তারা কিছুটা মর্মাহত, কিন্তু তারেক রহমান দেশে যাবে এবং দেশের মানুষের জন্য, দলের জন্য হাল ধরবেন, এটি তাদের জন্য আনন্দের। এই জন্য আগামীকালকের দিনটিকে তারা বলেছেন তারা স্মরণীয় করে রাখার জন্য হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। আজকে সারা রাত্র যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি উপলক্ষে কাজ করবেন। ইতিমধ্যে আমি বলেছি তারা হল পরিদর্শন করেছেন, হল সম্পূর্ণ প্রস্তুত এবং মানুষও যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে। এই ছিল আপাতত আজকের সংবাদ। পরবর্তীতে আমি আপনাদের আরো আপডেট নিয়ে আসবো। কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদিতে। এরপর লাখো জনতার ঢল নামবে স্মৃতির মিনারে। মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ সেজে উঠেছে নতুন রূপে। এদিকে সূর্যাস্তের পর বর্ণিল আলোয় স্মৃতিসৌধ ধরা দিয়েছে ভিন্ন রূপে। পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি পর্যন্ত নানা রঙের আলোকবাতি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা। নিরাপত্তায়ও নেই ঘাটতি। সিসি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। থাকছে 4 স্তরের নিরাপত্তা বলয়। ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা। এই বিষয়ে আরও জানাতে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই মানুষের ঢল নামবে, প্রস্তুতির সবশেষ তথ্য জানতে চাই আপনার কাছে। এই মুহূর্তে সর্বশেষ তথ্য যদি বলি যে আসলে এই স্মৃতিসৌধকে যে বর্ণিল আলোক সজ্জায় সাজানো হয়েছে সেটি দেখার জন্য কিন্তু উৎসুক জনতার একটি ভিড় তো এই অঞ্চলে ছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখান থেকে কিন্তু ধীরে ধীরে সাধারণ জনগণকে স্মৃতিসৌধ চত্বরের থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এসএসএফ এর সদস্যরা নিরাপত্তার দায়িত্বটি গ্রহণ করেছেন এবং এর উপর ভিত্তি করে কিন্তু আসলে স্মৃতিসৌধের চারপাশে যে নিরাপত্তা বলয় সেটি কঠোরতর হয়ে গেছে। এছাড়া ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও প্রায় 4,000 পুলিশ সদস্য সহ অন্যান্য গোয়েন্দা সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থাটি নিশ্চিত করেছেন। তো নিরাপত্তার পাশাপাশি এই যে আলোকসজ্জা সহ অন্যান্য যে সাজসজ্জা সংস্কার অন্যান্য কাজকর্মগুলো কিন্তু গত 1 মাস ধরে গণপূর্ত অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে এই অঞ্চলে
পুরো স্মৃতিসৌধ চত্বরটিকেই আসলে ঢেলে সাজানো হয়েছে, নতুন ফুলের গাছ রং করা সব কিছুই আসলে নতুন করে সাজানো হয়েছে, যেন এখানে যারা প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা আসবে তারা সবাই এখানে এই সৌন্দর্য উপভোগের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রথম প্রহরেই আসলে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধান উপদেষ্টা, তারপর অন্যান্য ভিভিআইপিরা শ্রদ্ধা নিবেদন করবেন এবং 9টার পর থেকে আমরা যা জানতে পেরেছি সকাল 9টার পর থেকে আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই স্মৃতিসৌধ এলাকা। আর সড়ক বিভাজনের জন্য যেহেতু এখানে প্রচুর মানুষের ঢল নামবে, সেই দিকটি বিবেচনায় রেখেও কিন্তু পুলিশের পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের গাবতলী থেকে বিকল্প সড়ক হয়ে সকাল 9টা পর্যন্ত গাড়িগুলোকে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তীতে সকাল 9টার পর থেকে এই সড়কগুলিও আসলে উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য। তো যদি বলি যে সব মিলে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথে এই শহীদ বেদিতে যে শ্রদ্ধা নিবেদন হবে সেই জন্য পুরো স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছে এবং সার্বিক জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা রয়েছে। শফি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফি মাহমুদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 197 গাজীপুর 4-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 4-এ। আমাদের সাথে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী ভাবনা। জনাব শাহ রিয়াজুল হান্নান, স্বাগত আপনাকে ডিবিসি CSRM ইলেকশন এক্সপ্রেসে। আমরা আপনার থেকে জানবো যে এই আসনের জনপ্রতিনিধি আপনাকে নির্বাচন করেছে বিএনপি। আপনি নির্বাচিত হলে জনগণের জন্য কি করবেন এবং জনগণের কতটা সাড়া পাচ্ছেন আপনি? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের বিএনপির কেন্দ্রীয়ভাবে আমাদের অধিকাংশ 300 আসনের মধ্যে প্রায় 273টি আসনে প্রার্থীদের ঘোষণা করা হয়েছে। তার মধ্যে গাজীপুর 4 কাপাসিয়া থেকে আমাকে ধানের শীষে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে আমি একাদশ জাতীয় সংসদে, যেটা নাকি আমরা বলি যে রাতের ভোট, যেটা সেখানেও আমাকে ধানের শীষ মার্কায় বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে এবার পরিস্থিতি এবং সার্বিক যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। আমরা সবাই আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে দেশের জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধিকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। সেক্ষেত্রে কাপাসিয়াতে আমার দলের নেতা কর্মীদেরকে নিয়ে এবং কাপাসিয়ার সাধারণ জনসাধারণকে নিয়ে বৃহৎ পরিকল্পনা রয়েছে। মূলত 4টি সেক্টরে আমরা বেশি নজর দিব এবং কাজ করতে চাই। প্রথমত, যে কাপাসিয়া গত 17 বছরে অনেক পিছিয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা বলেন, সদর উপজেলা বলেন এবং এপাশে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা থেকে শিল্পায়নের ক্ষেত্রে তো পরিবেশ বান্ধব কলকারখানা খুবই দরকার। কাপাসিয়ার মাঝ দিয়ে বাণিজ্যিক গ্যাস লাইন গেলেও সেটা কাপাসিয়াবাসী কোনো সুবিধা ভোগ করেনি এবং এখানে কোনো বাণিজ্যিকভাবে কোনো গ্যাস সংযোগও দেওয়া হয়নি। তো আমার প্রথম কমিটমেন্ট হলো যে ইনশাআল্লাহ যদি কাপাসিয়াবাসী আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে পাঠায়, আমি কাপাসিয়াতে বাণিজ্যিক গ্যাস সংযোগের মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুলব। সেই সাথে এখানে কিছু কিছু খুবই মানে আমি বলবো, যদি আপনি টোটাল এখানে শিল্পায়নের কথা বলেন, খুবই ক্ষুদ্র আকারে কিছু পোলট্রি শিল্প গড়ে উঠেছে এবং তৎসংলগ্ন আপনার ফিড মিল এই জাতীয়। তো সেগুলো যেন পরিবেশ বান্ধব যে নীতিমালা আছে সরকারের, সেটা প্রতিপালন করে আপনার তাদের ব্যবসা পরিচালনা করে। কেননা ইতিমধ্যে আমরা অনেক অভিযোগ পাচ্ছি যে সরাসরি পরিবেশের উপর হুমকি হয়, আমাদের জলাশয় নষ্ট করে দিচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি কিছু প্রতিষ্ঠান। সেগুলোর ব্যাপারেও আমরা কিন্তু নজর দিব কাপাসিয়াবাসীকে নিয়ে। মূল কথা হলো যে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলা হবে। সেকেন্ড যেটা, সেটা হলো আপনার কর্মসংস্থান। সেটার সাথে আমার প্রথম যে আমাদের যে উদ্যোগ পরিবেশ বান্ধব শিল্পায়ন করা, যখন নাকি আপনার এরকম শিল্প কারখানা গড়ে উঠবে, সেই সাথে সাথেই আপনার তখন বেকারত্ব কমে আসবে এবং কর্মসংস্থানের সুযোগ হবে। তো এটা হলো আমাদের দ্বিতীয় কমিটমেন্ট।
তৃতীয় হলো আপনার আমাদের তরুণ যে বিশাল যে যুব সমাজ আছে, কাপাসে একটা বিশেষ ট্রেন্ড হলো এখানে কৃষি নির্ভর অর্থনীতি এবং বিপুল সংখ্যক জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যায়, যেহেতু আমাদের কাপাসে সেরকম কলকারখানা নেই, চাকরির সুযোগ নেই, ব্যবসার সুযোগ নেই। তো তাদেরকে এরা কিন্তু খুবই স্বল্প মজুরিতে খুব কষ্ট করে অনেক টাকা খরচ করে তারা বিদেশে যায়, কিন্তু আপনার যেরকম আপনার যে আয়টা হওয়ার কথা, যেরকম তাদের রুজির যে ব্যবস্থা হওয়ার কথা সেটা কিন্তু হয় না। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে কারিগরি শিক্ষায় যদি তাদেরকে শিক্ষিত করে বিদেশে পাঠানো যায়, তাহলে আপনার তারা অনেক যে খরচ করে তারা যায়, তারা সেই অনুযায়ী খুব ভালো আপনার সেখান থেকে তাদের আয় হবে এবং দেশের বৈদেশিক মুদ্রাও আপনার অনেক বেশি পাবে। ইতিমধ্যে কাপাসিয়াতে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু ইনশাল্লাহ সেটারও সক্ষমতা বৃদ্ধি করা হবে। তৃতীয়ত যে বার্নিং ইস্যু, সেটা হলো মাদকের যে কালো ছোঁয়া, সেখান থেকে কিন্তু এই পুরো উপজেলাকে ইনশাল্লাহ আমি কাপাসিয়া জনগণ নিয়ে মুক্ত করব। এবং চতুর্থ হলো আপনার শিক্ষাঙ্গনে আপনার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাঙ্গনের মান উন্নয়ন, সে ব্যাপারে আমরা বিশেষ নজর দিব। এছাড়াও কৃষিখাতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার যে বর্ণিত আছে সেই অনুযায়ী আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের বোঝাতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা ছিলাম গাজীপুর 3 এবং 4 আসনে। আগামীকাল দেখা হবে গাজীপুর 5 এবং নরসিংদীতে। সে পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। অগ্রহায়ণের শেষ দিনে উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত। পঞ্চগড়ে টানা 5 দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার পরিমাণ কম থাকলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। সকালে রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 100%। আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। ভোরে কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল, তবে হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হয়েছে বেশ। তাপমাত্রা ওঠানামার কারণে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগী বাড়ছে। চিকিৎসকেরা সবাইকে উষ্ণ কাপড় ব্যবহার এবং ঠান্ডা বাতাস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। পঞ্চগড়ে খুব শীত, কুয়াশা, হাত পা কাঁকড়া লাগছে। তারপরে আমাদেরকে কষ্ট করে বালু তুলতে হয়। বাসায় বউ বাচ্চা আছে। আজকে এই রোদ ওঠার কারণে কাজকর্ম করতে সুবিধা হচ্ছে, কাছে যাচ্ছে সবাই। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা সহ বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। উদ্বোধন হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ.ai এর। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট জুলাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সর্বসাধারণের ব্যবহারের জন্য এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ.ai প্রযুক্তির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তার আশা, কাগজ.ai বাংলা লেখালেখিকে সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলবে। বাংলা ভাষা এবং বাংলা ভাষার বাইরে বাংলাদেশের অন্যান্য ভাষা সবগুলোকে যখন আমরা এই ডিজিটাল এবং সাইবার স্পেসের ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো, তখন আমরা বলতে পারবো যে আমাদের ভাষাগুলোকে সংরক্ষণের মাধ্যমে আমরা এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, জ্ঞানকে সংরক্ষণ করার পথে আমরা সত্যিকার অর্থে পা বাড়াবো। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।